এখন আমি প্রকৃত আলোয় রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা করব। প্রকৃত আলোটা কী জিনিস এটা আগে বুঝতে গেলে রবীন্দ্রনাথের সাথে যেমন বাঙালি, কিন্তু রবীন্দ্রনাথ কখনোই বলেননি আমি হেগেল থেকে উৎপত্তি, কিন্তু ইকবাল বলেছিলেন যে আমি হেগেল থেকে উৎপত্তি। হেগেল কিন্তু মানে হেগেলের যে মতবাদটা এইটা কিন্তু ওই যে বিইং নট বিইং বিকামিং, এই ধরনের একটা দ্বন্দ্ব হেগেলের তত্ত্বে সবসময় ছিল। কিন্তু আমরা রবীন্দ্রনাথের জীবনে বা বাঙালি জীবনে ডিবেট জিনিসটা আমরা দেখিই না। তা আমার এই বক্তৃতার উদ্দেশ্য হলো যে ডিবেটকে প্রচার করা, যে বিতর্ক কিভাবে হয়। বিতর্ক বাঙালি যখন, যেমন উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু বিতর্ক একটা বিরাট ব্যাপার। বিতর্ক ডিবেট এগুলো কিন্তু মানে জাতীয় জীবনে একটা বিশাল ভূমিকা রেখেছে। ফলে তারা সায়েন্সে নোবেল পাচ্ছে প্রায় 5-6টা, কিন্তু দেখা যাচ্ছে তামিলরা হলো গিয়া 9 কোটি মানুষ, তার মধ্যে প্রায় তামিলরা 3টা সায়েন্স নোবেল পেয়েছে, কিন্তু 30 কোটি বাঙালি একটাও সায়েন্স নোবেল পায়নি। কারণ কি? কারণ বিজ্ঞানটা কিন্তু ওইভাবেই আগায়। বিজ্ঞান কিন্তু ডিবেটের মাধ্যমে আগায়, তর্ক বিতর্কের মাধ্যমে আগায়। কিন্তু রবীন্দ্রনাথের জীবনীকে কলকাতার লোকেরা যেভাবে প্রচার করে, তাতে কিন্তু বাঙালি মানে ডিবেটকে ভুলতে বসেছে। রবীন্দ্রনাথের জীবনে অসংখ্য ডিবেট ছিল, কিন্তু সেই ডিবেটগুলোকে মানে সরিয়ে কলকাতার লোকেরা এমনভাবে এই তার জীবনীটাকে প্রচার করে, রবীন্দ্রনাথের জীবনে যেন কোনো ডিবেট হয় নাই, রবীন্দ্রনাথকে ডিবেট মোকাবেলা করতে হয় নাই। সেই জিনিসটাই কিন্তু আমি দূর করার চেষ্টা করব। রবীন্দ্রনাথের জীবনে অসংখ্য ডিবেট ছিল, রবীন্দ্রনাথ নিজে ডিবেট করেছেন। এবং আমি 4-5 জন লোকের কথা বলবো যাদের সাথে রবীন্দ্রনাথের পলিসির বিতর্ক ছিল, এবং সেই ডিবেটগুলো আস্তে আস্তে আমি একটু প্রকাশিত করলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথের জীবনে কার সাথে ডিবেট হয়েছিল। প্রথমে রবীন্দ্রনাথের প্রায় 20-21 বছর বয়সে বঙ্কিমের সাথে ডিবেট হয়। তারপরের জীবনে তার পাল্লা শুরু হয় বিবেকানন্দের সাথে। তারপরের জীবনে তার সাথে পাল্লা শুরু হয় ইসের সাথে, নাম কি বলে, প্রথমে বঙ্কিম, তারপরে বিবেকানন্দ, তারপরে ডিএল রায়ের সাথে যখন ডিবেট হয়, ডিএল রায়ের মারা যাওয়ার পরে তার ডিবেটে জড়িয়ে পড়েন তিনি। বা পাল্লা প্রতিযোগিতা, ডিবেট সেভাবে হয়নি, কিন্তু তার সাথে পাল্লা শুরু হয় ইকবালের পরে তার সাথে পাল্লা শুরু হয় মহাত্মা গান্ধীর সাথে তার নেতৃত্বের কিছুটা ক্ল্যাশ শুরু হয়, ভারতবর্ষের নেতৃত্ব কার হাতে থাকবে। এবং তারপরে এই ডিবেট বা দ্বন্দ্ব মহাত্মা গান্ধীর পরে কিছুটা শুরু হয় সুভাষের সাথে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সুভাষের সাথেও কিন্তু তার বিতর্ক শুরু হয়, এবং সুভাষ এবং মহাত্মা গান্ধী কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও বেঁচে ছিলেন। এবং এই ডিবেটগুলো বুঝলে বাঙালিরা নেতৃত্বে, যে বাঙালি যে গোটা পৃথিবীর নেতৃত্ব নিতে ভয় পায়, এর অন্যতম কারণ রবীন্দ্রপ্রীতি। এবং রবীন্দ্রনাথকে এমনভাবে বাঙালি পছন্দ করে যে রবীন্দ্রনাথের যে ডিবেটগুলো ছিল সেইগুলোর দিকে তারা চোখ দিতে চায় না বাঙালিরা। তাই রবীন্দ্রনাথের জীবনে এই ডিবেটগুলো আমরা এই লেকচারে আস্তে আস্তে আমরা আনফোল্ড করব, খুলে ধরবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে রবীন্দ্রনাথের জীবনে ডিবেট কার সাথে কী বিষয় নিয়েছিল। সেই ডিবেটগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে ডিবেটগুলো কী পর্যায়ে ছিল। এবং প্রথমে আমি আসি বঙ্কিমের সাথে রবীন্দ্রনাথের ডিবেট। এটা রবীন্দ্রনাথ নিজেই শুরু করেছিলেন। বঙ্কিম যে মুসলিম বিদ্বেষী এবং জাতীয়তাবাদী যে উপন্যাসগুলো লেখা শুরু করেছিলেন, সেইটার কিছু জায়গায় বঙ্কিম কিন্তু মিথ্যাচারকে প্রশ্রয় দিয়েছিলেন। যেমন বঙ্কিম আনন্দমঠে একটা কথা আছে যে আনন্দমঠের যে নায়ক সে কিন্তু মারা যায়, তখন লেখককে তখন আরেকজন বলতেছেন যে মানে ওই নায়কের গুরুকে জিজ্ঞেস করছেন, তিনি তো মারা গেছেন ঈদের হাতে, নবাবের হাতে। তো বলছে যে না, তিনি বেঁচে আছেন, তিনি অমুক জায়গায় আছেন। তো বলছে যে কেন এরকম, আমরা তো জানি এগুলো তো হিন্দুদের রচা। তো বলছে যে ওইগুলো আবার মুসলমানদের রচা, তাহলে তুমি মিথ্যা কথা বলছো বলে আমি মিথ্যা কথা বলবো। এইটা কিন্তু উত্তর ভারতের কনসেপ্ট, ইকবালের কনসেপ্টের সম্পূর্ণ বিরোধিতা। কারণ প্রতিটা অপরাধী কিন্তু আরেকজন অপরাধের দোষ দেয়। তো এইটা কিন্তু জঘন্য একেবারে মিথ্যাচার। এই ধরনের মিথ্যাচার কিন্তু আনন্দমঠের মধ্যেই আছে।
কিন্তু এই মিথ্যাচারের তিনি বিরোধিতা করেননি রবীন্দ্রনাথ। কিন্তু আরেক জায়গায় তিনি মিথ্যাচারের যে শ্রীকৃষ্ণের মিথ্যাচার নিয়ে শ্রীকৃষ্ণ ওই যে কর্ণের ধরনের একটা মিথ্যাচার নিয়ে রবীন্দ্রনাথের সাথে ডিবেট বাঁধে কার এই বঙ্কিমের। সেখানে রবীন্দ্রনাথ বলেন যে শ্রীকৃষ্ণ নিজে বলিলেও সত্য মিথ্যা হইয়া যান না, মিথ্যা সত্য হয়ে যায় না, কাজেই মিথ্যাকে মিথ্যা বলেই গণ্য করতে হবে। মানে নিজের পরিবারের একজনকে বাঁচানোর জন্য এই মিথ্যাচার করেছিলেন যুধিষ্ঠির এরকম একটা মিথ্যা শপথ করেছিলেন। তো যাতে অথচ শপথটা যুধিষ্ঠির একটা মিথ্যা শপথ করেছিলেন এবং এই শপথটা তো এই ধরনের এই যে এই শ্রীকৃষ্ণ চরিত্রের উপর খুব জোর দিয়েছিলেন কে এই হলো গিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে ইকবাল কিন্তু রাম চরিত্রের উপর জোর দিয়েছেন, কারণ শ্রীকৃষ্ণ চরিত্রটাকে ভ্যালিডেট করা কিন্তু বেশ ডিফিকাল্ট। গীতাকে প্রশংসা করেছেন ইকবাল, কিন্তু শ্রীকৃষ্ণ চরিত্রকে তিনি শ্রীকৃষ্ণের প্রশংসার কবিতা লেখেন নাই ইকবাল, কিন্তু রামের প্রশংসার কবিতা লিখেছেন। রামের আত্মত্যাগ, রামের বনবাস, রামের সীতাকে উদ্ধারের জন্য যে যুদ্ধ, এইগুলো কিন্তু ইকবাল প্রচণ্ডভাবে প্রশংসা করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রশংসা করে বই লিখে ফেলেছিলেন কে কিন্তু শ্রীকৃষ্ণর যে এই রাধা সাথে সম্পর্ক থেকে শুরু করে এই যে ছোটোবেলায় যে গোপীদের সাথে তার আচরণ, এইগুলো কিন্তু ভ্যালিডেট করা, এগুলোকে বৈধতা দেওয়া খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু এই শ্রীকৃষ্ণকেই বৈধতা দিয়েছিলেন কে, তারপরে একটা গোটা বই লিখে ফেলেছিলেন, সেটা হলো গিয়া এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মিথ্যার কে ওকালতি করে একটা যে কথা বলেছিলেন তার সঙ্গে বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র জন্মিয়েছিলেন 1838 সালে এবং মারা গেছেন 1894 সালে। তো এর মধ্যে কিন্তু আরেকজন লোকের আবির্ভাব হয়, তিনি মুসলিম বিদ্বেষীও না। বঙ্কিমচন্দ্রের যে মুখে মুসলিম বিদ্বেষ ছিল, সেই মুসলিম বিদ্বেষ আমরা তার মধ্যে দেখি না। তিনি হলেন গিয়া ফলে বর্ণবাদী হিন্দুরা কিন্তু নাম কি বলে এই বিবেকানন্দের প্রচণ্ড বিরোধী ছিলেন। যেমন এক বর্ণবাদী ব্রাহ্মণ বলেছিলেন এরকম যে কায়স্থের ছেলে সেজেছে, নাম কি বলে গুরু সেজেছে, স্বামী সেজেছে। হ্যাঁ, তা মানে এই যে বিবেকানন্দ যে স্বামী হয়েছেন, স্বামী বিবেকানন্দ হয়েছেন, এটাতেও তো যেন তাদের আপত্তি। তো এই কায়স্থের ছেলে কিন্তু মুসলিম বিদ্বেষ তার মধ্যে ছিল না, তার মধ্যে কোনো বর্ণ বিদ্বেষ ছিল না, যেটা বঙ্কিমের মধ্যে ছিল। বঙ্কিম একেধারে মুসলিম বিদ্বেষ, আরেকদিকে তিনি বর্ণবাদী, প্রচণ্ড বর্ণবাদী। তো বঙ্কিমচন্দ্রও কিন্তু জার্মান দর্শন পড়েছিলেন, নিটশে পড়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার প্রভাবটা কিন্তু তিনি নিজে তার প্রভাবে তিনি নিজের সংশোধিত হননি। জার্মান দর্শনের প্রভাবে কিন্তু নিজের সংশোধনের একটা স্কোপ ছিল, কিন্তু বিবেকানন্দ কিন্তু এই সংশোধিত হয়েছিলেন। তো বিবেকানন্দ যে শিকাগোতে করলেন, এর সাথে এই জন্য রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ থেকে বয়সে 2 বছরের ছোট ছিলেন, আর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের থেকে প্রায় 23 বছরের ছোট ছিলেন। বড় ছিলেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের 23 বছরের বড় ছিলেন, আর বড় ছিলেন হলেন গিয়া এই বিবেকানন্দ ছিলেন 2 বছরের ছোট। তো বিবেকানন্দ কিন্তু 1902 সালে মারা যান। তো বিবেকানন্দের সম্বন্ধে একটা সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে এই রবীন্দ্রনাথের সাথে যে এইগুলো দ্বন্দ্ব আমরা দেখতে পাই, সেটা হয়েছিল ইসের সাথে, এই যে নাম কি বলে এই ডিএল রায়। তো ডিএল রায় কিন্তু একটা নাটক লিখেছিলেন রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে। এই নাটকগুলো রবীন্দ্রনাথের যে মানে রবীন্দ্রনাথের সাথে এই ডিএল রায়ের দেশপ্রেম নিয়ে কিছুটা বিরোধ ছিল। দেখা যায় যে 1908 সাল পর্যন্ত বঙ্গভঙ্গ আন্দোলনকে তিনি সমর্থন করেছেন রবীন্দ্রনাথ, তারপরে কিন্তু সেভাবে আর সমর্থন করেন নাই। ফলে 1913 সালের দিকে আনন্দ বিদায় নামে একটা লেখেন, আনন্দ বিদায় নামে একটা লেখেন, নাটক লেখেন এই রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে। তো এই আনন্দ বিদায়, এবং 1913 সালে তিনি মারা যান। কে মারা যান? এই ডিএল রায়। ডিএল রায়ের এই যে কেন মা তো রুক্ষকেশ, তারপরে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এইগুলো কিন্তু ডিএল রায়ের লেখা। তাহলে এই ডিএল রায়ের যে 1913 সালে মারা যান, 1913 সালেই রবীন্দ্রনাথ নোবেল পান। কিন্তু 1915 সালে রবীন্দ্রনাথের দ্বন্দ্ব শুরু হয় ইকবালের সাথে। এগুলো কিন্তু আমি বলছি যে সব কিছুই কিন্তু প্রকাশ্য দ্বন্দ্ব নয়, এটা অন্তর্নিহিত দ্বন্দ্ব, নেতৃত্বের দ্বন্দ্ব।
1915 সালে যখন আশরারে খুদি পাবলিশ হয় তখন গোটা ভারতে ধন্য ধন্য পড়ে যায়। কারণ রবীন্দ্রনাথের কিন্তু ছিল না, এই দর্শনের উপর কোনো ডিগ্রি ছিল না। দার্শনিক কবিতা তিনি লিখতেন, জার্মান দর্শন তার পড়া ছিল ঈশের মতোই। বিবেকানন্দ বা ঈশের মতো বিবেকানন্দ কিন্তু প্রচুর জার্মান দর্শন পড়েছিলেন। তো বিবেকানন্দ বা দুজনেই জার্মান দর্শন জানতেন এবং রবীন্দ্রনাথ নিজেও জার্মান দর্শন জানতেন। কিন্তু জার্মানি থেকে পিএইচডি করা ইকবালের সাথে যে দ্বন্দ্বটা শুরু হলো, এইটা একেবারে প্যারাডাইম শিফট যেটাকে বলে। উত্তর ভারত দক্ষিণ ভারতে রবীন্দ্র প্রভাব একেবারেই ধ্বংস হয়ে গেল। এরপরেও কিন্তু রবীন্দ্রনাথের বাংলায় নেতৃত্বটা ছিল। 1915 থেকে 1917 সালে আইসা তিনি লিখলেন, নাম কি বলে, 1917 সালে তিনি লিখলেন রামুজ বেখুদি। আশরারে খুদি লিখেছিলেন 1915 সালে ইকবাল, 1917 সালে লিখলেন রামুজ বেখুদি। তারপরে 1923 সালে লিখলেন নাম কি বলে, পায়েমে মাসিক। এই পায়েমে মাসিকটা হলো গেটের উত্তর দিচ্ছেন ইকবাল। তাহলে এই তিনটাই কিন্তু আমাদের ইকবালের উত্তরসূরি। ইকবাল কিন্তু এই তিনটা বই ফার্সিতে লিখেছিলেন, আশরারে খুদি, রামুজ বেখুদি এবং পায়েমে মাসিক। এই তিনটাই কিন্তু আর পত্রিকাতে তিনি তার উর্দু কবিতাগুলো ছাপাইতেন। উর্দু হিন্দি কিন্তু একই ভাষা অনেক বাঙালি জানে না। আজকে যেটা আমরা হিন্দি বলি সেটা কিন্তু আসলে পা থেকে মাথা পর্যন্ত উর্দু, কারণ তার গ্রামারটা উর্দু। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে একটা ভাষা যদি আমি বাংলা লিপিতে লিখি সেটা বাংলা হয়ে যায় না, যদি না আমি বাংলা গ্রামার ফলো করি। এবং দেখা যায় যে অনেকে ইংলিশ লিপিতে বাংলা লিখতেছেন, তারপরে সেটা ইংলিশ হয়ে যাচ্ছে না, কারণ সেটা বাংলায় দেখা যাচ্ছে স্ক্রিপ্টটা শুধু যে লেটারে লিখতেছেন সেটা রোমান হরফে লিখতেছেন, সেটাকে আমরা রোমান বাংলা বলতে পারি, ইংরেজি বাংলা বলতে পারি, কিন্তু ইংরেজি বলতে পারি না। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা এমন একটা ইসের সাথে আমরা এখন মানে ইকবাল কিন্তু এইগুলো ফার্সিতে লিখতেছেন। কেন ইকবাল ফার্সিতে কেন লিখতেছেন? জনসাধারণ তো ফার্সি বোঝে না, পণ্ডিতরা বোঝে। কারণ ইকবাল চাচ্ছেন যে পণ্ডিতদের মধ্যে ওস্তাদি করতে, কারণ তার গুরু যিনি ছিলেন মির্জা গালিব, তিনি কিন্তু তার বেশিরভাগ লেখাই যতখানি তিনি উর্দু লিখেছেন তার প্রায় 7-8 গুণ তিনি ফার্সি লিখেছিলেন, মির্জা গালিব। তো কাজেই মির্জা গালিবের অনুসরণেই এই ইকবাল বেশিরভাগ তিনি 3টা প্রবন্ধ লিখলেন, বই লিখলেন। একটা হলো আশরারে খুদি, রামুজ বেখুদি এবং পায়েমে মাসিক। একটা হলো 1915 সালে, 1915 সালে, একটা হলো 1917 সালে, আরেকটা হলো 1923 সালে। এই 3টা লেখার পরেও কিন্তু বাংলায় রবীন্দ্রনাথ, উত্তর ভারতের ইকবালের জয় জয়গার শুরু হয়ে গেছে, কিন্তু বাংলায় শুরু হয়নি, এই ইকবালের জয় জয়গার শুরু হয়নি। কিন্তু ইন দ্য মেন টাইম আরেকজন লেখক যিনি পল্টন ফেরত, বাঙালি লেখক, বাঙালি মুসলমান লেখক, তিনি হলেন কিন্তু তার পারিবারিক ভাষা উর্দু, তিনি নজরুল ইসলাম আর সুদর্শন সুপুরুষ। ঠিক আছে, তো এই সুদর্শন সুপুরুষ কিন্তু আমি সৈনিক নামে একটা প্রবন্ধ লিখে ফেলতেছেন। তারপরে বিদ্রোহী নামে একটা কবিতা 1922 সালে লিখে ফেলেছেন। কিন্তু তখনও ইকবাল কিন্তু উর্দুতে মানে কোনো বই লেখেননি। উর্দু কবিতা তার লেখা হচ্ছে প্রচুরভাবেই, কিন্তু সেগুলো পত্রিকায় যাচ্ছে, কিন্তু সেই কবিতাগুলো একটা সমন্বিতকার একটা বই আকারে আসেনি। তো ইকবালের মানে তখন বাঙালি মুসলমানের মধ্যে একটা প্রশ্ন যে ইকবাল বড়, উর্দুওয়ালা ইকবাল বড় না বাংলাওয়ালা রবীন্দ্রনাথ বড়? কিন্তু এইখানে এই যে 1915 সাল থেকে 1923 সাল, এইখানে কিন্তু 1915 সাল থেকে 1923 সাল মানে প্রায় 8 বছর ধরে ইকবাল কবিতা লিখতেছেন। ইকবাল কিন্তু 1902 সাল থেকে কবিতা লেখা শুরু করছেন, কিন্তু ইকবালের ম্যাচিউর কবিতাগুলো 1907 সালের পর থেকে আসা শুরু হয়েছে। 1907 সালে ইকবাল একটা গোটা ব্রিটেনের বিরুদ্ধে ব্রিটিশ